প্রথমে একটু থাম্বনেইলটার ব্যাখ্যা দিই। এই থাম্বনেইলের যে সন্দেহজনক যোগসর্পের হাড়ি বলছি, এই ব্যাপারটা আমার মনে হয় আপনারা যারা এই নতুন প্রজন্ম তারা অনেকে বুঝতে পারবেন না। এটা আমাদের টেনিদা বলে খুব প্রিয় একটা চরিত্র ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। ওখানে একটা ঘটনা ছিল এরকম যে একজন সাধু একটা হাড়ি নিয়ে যাচ্ছেন, তো সাধুকে জিজ্ঞেস করলে উনি বলছেন যে এর মধ্যে যোগসর্প আছে, যে সাপ যোগের ফলে ঘুমায় আছে। পরে ওই সাধু ঘুমালে টেনিদা সহ বাকিরা হাড়ি ভেঙে ফেলে দেখে এর মধ্যে আসলে রসগোল্লা। দুনিয়ার সব রকমের সন্দেহজনক হাড়ির ক্ষেত্রে ঘটনাটা এটা, যে ওর ভিতরে রসগোল্লা আছে নাকি সাপ আছে আগে থেকে বোঝার উপায় নাই। তো ক্রিকেটে ফিক্সিং হচ্ছে এরকম একটা জিনিস, যে আপনি সাপ ভাবলে রসগোল্লা বেরোতে পারে, রসগোল্লা ভাবলে সাপ বেরোতে পারে। এবং আমাদের বিপিএল খুব ইন্টারেস্টিংলি সেই শুরু থেকে এরকম একটা রসগোল্লার হাড়িতে পরিণত হয়ে আছে, সন্দেহজনক হাড়ি। এবারও অলরেডি সেই হাড়ি নাড়াচাড়া শুরু হয়েছে, হাড়ি থেকে সাপ উকি দেওয়া শুরু করছে। আমরা কিন্তু বিপিএল এর শুরু থেকে দুইটা কারণে এইটা নিয়ে কথা বলতেছিলাম এবং একটু চেপে চুপে কথা বলতেছিলাম। একটা হচ্ছে কিছু খেলোয়াড়ের আচার আচরণ, নো বল দেওয়া, ওয়াইড দেওয়া, উদ্ভট ধরনের নো বল ওয়াইড, এটা দেখে সব মিডিয়া লেখালেখি করতেছিল। কিছু নির্দিষ্ট সময় কিছু দলের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে কথা হয়েছে। এছাড়া খুবই আন্ডাররেটেড কিছু ভার্নাবেল বিদেশি খেলোয়াড় আনা, এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। সেই কথাগুলোর ভিতরে যে কিছুটা ব্যাপার ছিল সেটা বোঝা যাচ্ছে যে অলরেডি আকসু আমাদের এই বিপিএলের কমপক্ষে 40 জন ক্রিকেটার এবং দুটো ফ্রাঞ্চাইজিকে নিয়ে গভীর তদন্ত শুরু করছে। তাদের কাছে এটা অনুমান করার মতো পর্যাপ্ত তথ্য আছে যে এখানে কিছু একটা অন্যায় ঘটতেছে এবছরের বিপিএলে। এবং আকসুর কোনো সূত্র দাবি করতেছে যে বিপিএলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি অন্যায় কর্মকাণ্ড এবার ঘটতেছে। এটা নিয়ে অলরেডি আজকের পত্রিকা একটা বড় রিপোর্ট করছে। এছাড়া কিছু বিদেশি সাংবাদিক টুইট করতেছেন, নিজেদের লেখায় এটা উল্লেখ করতেছেন যে সামথিং রং ইজ হ্যাপেনিং ইন বিপিএল। তো আমরা একটু দেখি যে আসলে কি ঘটতেছে। দেখেন, একেবারে সন্দেহ শুরুটা হলো দুটো কারণে। একটা হচ্ছে যে বিপিএলে খুব ভার্নাবেল কিছু বিদেশি প্লেয়ারকে নেওয়া হলো। এইটা আমি কিন্তু আগে একটা কন্টেন্টে বলছি এবং শুধু এই দিকে ইঙ্গিত করেই একটা কন্টেন্ট করছি যে এই ধরনের বিদেশি খেলোয়াড়ের সমস্যাটা কোথায়, যে ফিক্সাররা কাদের খোঁজে। ফিক্সাররা খোঁজে হচ্ছে যে আর্থিকভাবে দুর্বল বা মানসিকভাবে দুর্বল এরকম কিছু ক্যারেক্টার, যাদেরকে টাকার অফার করলে তারা না করবে না, কারণ তাদের টাকা দরকার, তারাই টাকার জন্য অন্যায় করতে রাজি হবে। এটা কারা করে? যে লোক ন্যাশনাল টিমে অলরেডি এস্টাবলিশ, যে লোকের সামনে বিরাট ভবিষ্যৎ আছে, সাধারণত তারা এ পথে পা বাড়ায় না। সাধারণত তারা বেছে নেয় মানসিকভাবে খুব দুর্বল ক্যারেক্টার, যে দলে জায়গা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে, ফলে সে ভবিষ্যৎ সিকিউরিটি করবে টাকা দিয়ে। আবার যে কোনো দিনই আর দলে যাবে না, সে বুঝছে যে ক্রিকেটে যা হওয়ার হয়ে গেছে, এখন একবার 1 কোটি টাকা পাইলে আমি সন্তুষ্ট। আরেকটা আছে হচ্ছে যে একটু বাচ্চা ধরনের খেলোয়াড়, যেটা আমিরের ক্ষেত্রে হয়েছিল। ওরা ভালো মন্দ বুঝেই উঠতে পারে না, এটা যে গুরুতর অপরাধ এটা বোঝার আগেই সে $10,000 নিয়ে নেয়, ফলে সে একটা আকামের সঙ্গে জড়ায় যায়। তো এবার বিপিএলে যেটা হয়েছে যে আমরা দেখলাম বিভিন্ন দলে, ধরেন 5-7 বছর আগে খেলা ছেড়ে দেওয়া এরকম ক্রিকেটার, যাদের আর এখন ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোনো ক্রিকেটে কোনো ভ্যালু নাই, এরকম সব খেলোয়াড়কে আনা হচ্ছে। আনার পরে তারা অদ্ভুত সব আচরণ করতেছে মাঠে, যা কোনোদিন পেশাদার ক্রিকেট খেলা কোনো খেলোয়াড়ের পক্ষে করা সম্ভব না। এইসব আচরণের মধ্যে আছে ধরেন বিরাট বিরাট ওয়াইড, একদম ওয়াইডের যে দাগ দেওয়া হয়, ওয়াইডের ওই দাগটা দেওয়া হয় তো আম্পায়ারের চোখটারে ব্যালেন্স করার জন্য। অ্যাকচুয়ালি ওই দাগের বাইরে কিন্তু খুব একটা বল যায় না, কিন্তু আমরা কি দেখলাম দুপাশেই, লেগ সাইডেও বিশাল বরাবর, লেগ সাইডে তো ওয়াইড 1 ইঞ্চি বেরোয় গেলেই ওয়াইড, স্টাম্প মিস করছেন কি ওয়াইড, আর অফেও তো ব্যাটের সীমানা মিস করলেই ওয়াইড, কিন্তু দেখা যাচ্ছে ব্যাট 3-4টা দিয়েও নাগাল পাওয়া যাবে না, এত দূরে ওয়াইড। আবার লেগেও প্রায় 4-5 ফুট দূরে ওয়াইড। কিছু ডেলিভারি আমরা দেখলাম একদম ফুল টস, তো ফুল টস বোলারের মাথার উপর দিয়ে গিয়ে, কিপারের মাথার উপর দিয়ে গিয়ে পড়ে গড়ায় বাউন্ডারি বাইরে চলে গেছে। প্রথম আলো লিখছিল যে ভাগ্যিস ওটা ছক্কা হয়ে যায় নাই। মানে এরকম সব ভুতুরে কাণ্ড দেখলাম। কিছু নো বল দেখলাম আমিরের চেয়েও ভয়াবহ, মনে হয় যে হেঁটে একদম ব্যাটসম্যানের গায়ের উপরে উঠে যাবে, এরকম দূরত্বে ঢুকে যাচ্ছে। এগুলো নিয়ে তখন ফিসফিস হয়েছে, গুঞ্জন হয়েছে। কারো হাতে এভিডেন্স নাই আমাদের, আমরা তো কেউ আকসুতে চাকরি করি না। তারপরে বড় পত্রিকাগুলোও কিন্তু ইঙ্গিতপূর্ণ লেখা লিখছে। এবং ওই সময় আমি যে কন্টেন্ট করছিলাম ওই সময় আমি বলছিলাম বিসিবিকে যে আপনাদের আকসু দিয়ে এখনই তদন্ত শুরু করেন। এই যে পত্রিকাগুলো ইঙ্গিত দিচ্ছে, সাংবাদিকরা টুইট করতেছে বা করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এগুলার ধরে তদন্ত শুরু করেন। এর পরের ধাপে যেটা ঘটলো, জ্যারাল্ড টিম্বার
আপনারা জারার্ড কুম্বারের নাম শুনছেন কিনা? আমাদের প্রজন্মে আমরা যেসব সাংবাদিকরে মানে আমাদের দিকপাল মনে করি, উনি আমাদের প্রজন্মের সাংবাদিক। আমার সঙ্গে কিঞ্চিত দেখা সাক্ষাৎ হয়েছে দু একবার। উনি এখন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করেন। উনি বিপিএল এর 3টি ওয়ার্ড এরকম একটা স্টোরি করছেন এবং 3টা ওয়ার্ডে উনি দেখাইছেন যে কীভাবে এটা অন্যায়ের সঙ্গে জড়িত। সবচেয়ে ইন্টারেস্টিংলি ওনার ওই স্টোরিটায় উনি দেখাচ্ছেন যে ওই 3টা ওয়ার্ড, স্পেশালি ওই 3টা ওয়ার্ড বেটিং বাজারে, মানে আন্তর্জাতিক যে বেটিং করে বিভিন্ন সংস্থা, ওই বাজারে কি প্রভাব ফেলছিল। দেখা গেছে যে ওই বাজার ওলট পালট হয়ে গেছে ওই 3টা ওয়ার্ডের ফলে। এখন স্পট ফিক্সিং এর পুরো গ্রামারটা বুঝাইতে অনেক সময় লাগবে, শুধু সহজে বলি যে যেটা অসম্ভব সেরকম কিছু করাতে চায় ফিক্সাররা। তাতে কি হয়, তাদের লাভ অনেক বেশি হয়। কারণ বেশিরভাগ লোক অসম্ভব ক্ষেত্রে বাজি ধরবে না, বাজি ধরবে সম্ভবের দিকে, বাজি ধরবে সম্ভবের দিকে, ফলে অসম্ভবের পুরো টাকাটা সে নিয়ে নেবে যখন অসম্ভবটা সম্ভব হয়ে যাবে। এই ঘটনাটাই ফিক্সাররা ঘটাইতে চায়। ওই 3টা ক্ষেত্রে জারার্ড কুম্বার দেখাইছেন যে একটা বিপুল অঙ্কের ওইখানে লেনদেন হয়ে গেছে, মানে আগে থেকে, তার মানে কেউ না কেউ জানতো যে এই 3টা ওয়াইড হবে, এরকম একটা স্ট্যাটিস্টিক্স উনি দেখাইছেন। এটা দেখার পরেই মূলত আকসু নড়ে চড়ে বসছে। এমনিতে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা টিমের সঙ্গে বিসিবির একজন করে আকসু কর্মকর্তা থাকেন, তারা অবসরপ্রাপ্ত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এখন জানা যাচ্ছে যে এইসব সদস্যরাও কয়েকজন ইতিমধ্যে বিসিবির রিপোর্ট করছেন, মানে বিসিবির আকসুরে রিপোর্ট করছেন যে তারা কিছু সন্দেহজনক জিনিস দেখতে পাচ্ছেন। এর ফলে আইসিসির আকসু এবং বিসিবির আকসু মিলে আজকের পত্রিকার রিপোর্ট অনুযায়ী 40 বা ততোধিক ক্রিকেটারকে নিয়ে তদন্ত করতেছে। আমরা এখনই বলতেছি না যে এই 40 জনই বা 42 জনই এরা সবাই অপরাধী, কিছু আছে কিন্তু ন্যাচারাল ঘটনা। ধরেন যে ফুল টসটার কথা বললাম, হাত থেকে তো বল ফসকেও যেতে পারে। অনেক সময় তো এমনি নর্মালিও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। ওই যে আগের দিন বলছি যে আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, এখন আর আমরা অস্বাভাবিক ঘটনা বিশ্বাস করি না। ফলে কি হয়েছে যে এই 40 জনের ভিতরে দেখা যাবে যে 30 জনই আসলে স্বাভাবিক, এদের ওই অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। সবাই ভয় পাওয়ার কোনো দরকার নাই, কিন্তু আমি মনে করি অন্যায় হচ্ছে, সেটা 10 জন হোক 2 জন হোক করতেছে, সেটা বোঝা যাচ্ছে আচার আচরণে। আরেকটা ব্যাপার হয়েছে যে ফ্রাঞ্চাইজি লেভেলে বিপিএল এ যেটা হয়, আমরা বিপিএল এর হিস্ট্রির একদম শুরু থেকে, বিপিএল এর সবচেয়ে বড় ফিক্সিং কেলেঙ্কারি তো হলো যে ঢাকার হয়ে যেটা করলো আশরাফুলরা যেটা করলো। ওই ফিক্সিং কেলেঙ্কারির পুরো শুনানিটা দেখার সুবাদে আমি দেখছিলাম যে ফিক্সিং কেলেঙ্কারির একটা বড় অংশ আমাদের ফ্রাঞ্চাইজি লিগে, এটার সঙ্গে ইনভলভ থাকে ফ্রাঞ্চাইজির ম্যানেজমেন্ট, ফ্রাঞ্চাইজির মালিকরা। ফ্রাঞ্চাইজি লেভেলে আপনি যদি ঠিকমতো ফিক্সিং করতে পারেন, এখান থেকে কোটি কোটি ডলার কামানো সম্ভব। মানে এটা আমি পুরো মেকানিজমটা বুঝি না, কিন্তু সম্ভব এটা বোঝা যায়। ওই শুনানিতেই বিভিন্ন জায়গায় শুনছিলাম এসব আলোচনা। ফলে ফ্রাঞ্চাইজিদের সন্দেহের বাইরে রাখার কোনো সুযোগ নেই। বিশেষত এটা আকসু যখন ফ্রাঞ্চাইজি লিগ হয় তখন কর্তৃপক্ষরে বলে ফ্রাঞ্চাইজিদের অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক খেলোয়াড় কেনাকাটা, খেলোয়াড়ের ট্রেস করতে না পারা ঠিক মতো, খেলোয়াড়ের হিস্ট্রি কী। এই যে রাজশাহীতে 2 দিন আগে একজন খেলোয়াড় আসলো, 4-5 বছর আগে খেলা ছেড়ে দিছে, সে কোথেকে আসলো, কেন আসলো, কে তার এজেন্ট, কে কি দেখে তার প্রতি এই দলটা আগ্রহী হলো, এসব প্রশ্নের জবাব লাগবে না? এসব প্রশ্নের জবাব নাই। তার মানে দেয়ার ইজ সামথিং ফিশি, এবং সেই ফিশিটা কোন তরফে করতেছে? ফ্রাঞ্চাইজি তরফে করতেছে। এরকম অন্তত 2টো ফ্রাঞ্চাইজিকে নিয়ে আকসু একটু চিন্তিত। এবং যতদূর জানা যাচ্ছে শোনা যাচ্ছে, এই টাইপের কথা বলা ছাড়া উপায় নাই, তো আমাদের হাতে তো কোনো এভিডেন্স নাই, তাতে ওই ফ্রাঞ্চাইজি দুটোর বিপক্ষে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ আকসুর হাতে চলে গেছে যে এই ফ্রাঞ্চাইজি দুটো এই গোলমালের সঙ্গে পরিচিত। এখন আমি জানি, আপনিও জানেন, তারপরেও অফিসিয়াল কারণে আমরা কোনো নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির দিকে নাম বলতে পারবো না। একটা ফ্রাঞ্চাইজির কথা বলি, একটা ফ্রাঞ্চাইজির যে ক্রয়াদেশ, এখানে ঝামেলা আছে। যখন বিপিএল এর এবারে দলগুলো বিক্রি করা হয় তখন নির্দিষ্ট একটা ফ্রাঞ্চাইজির বিশেষ বিবেচনায় কিছু ছাড় দেওয়া হয়েছিল। এই ছাড়টা নিয়েও আকসু এখন সন্দেহ করতেছে। ওই ছাড়ের সুযোগ নিয়ে প্রথমে ওই ফ্রাঞ্চাইজিটা কিনলো 2-3 জন স্থানীয় উদ্যোক্তা। এই 2-3 জন উদ্যোক্তার এটা কিনতে হলে একটা কনসোর্টিয়াম করতে হতো। তারা এই কনসোর্টিয়াম না করে পুরনো একটা প্রতিষ্ঠানের নামে আবার ওটা কেনার সিদ্ধান্ত নিল। তারা বললো যে আমরা মালিকানা হ্যান্ড ওভার করে দিচ্ছি এই প্রতিষ্ঠানকে। যে প্রতিষ্ঠানের কথা বলা হলো ওই প্রতিষ্ঠানটার আবার দুর্নাম আছে আগে থেকেই ফিক্সিংয়ে ইনভলভ হওয়ার। তারা এর আগে অন্য একটা দলের মালিক থাকা অবস্থায় সেই দলে ফিক্সিং হয়েছিল এবং সে প্রমাণপত্র তো বিসিবির কাছে আছে। ফলে বিসিবি ওখানে বেশ কিছু মানে অন্যায় করছে বিসিবিও, নতুবা বিসিবির ইগনোরেন্সের কারণে বেশ কিছু জিনিস হয়ে গেছে। যেটাই হোক, বিসিবিকেও এটার জন্য সাফার করতে হচ্ছে।
এই নির্দিষ্ট দলটার ক্ষেত্রে। কারণ এই দলটা যে মুভগুলো দিচ্ছে এই মুভগুলো তো পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং তখন আমাদের রিপোর্টাররা কিন্তু লিখছে যে এই যাদের কাছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা হ্যান্ড ওভার করা হচ্ছে এটা তো ফেয়ার না, এবং যে হ্যান্ড ওভারটা করা হলো এটাও তো প্রপার প্রসেসে হলো না, ফলে ওই জায়গায়ই সন্দেহ রয়ে গেল। এরপর ওই ফ্র্যাঞ্চাইজি একের পর এক ভুতুড়ে কাণ্ড করতেছে, তারা তাদের খেলোয়াড় পেমেন্ট দিচ্ছে না, সেটা নিয়ে বিদেশি খেলোয়াড়রা, গতকালকে একজন বিদেশি খেলোয়াড় বিসিবিতে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, নালিশ করছেন যে আমি এখনও কোনো পেমেন্ট পাই নাই। তাদের বিসিবি গিয়ে ধামকায় মিটিং করেও নিতে পারতেছে না, পেমেন্ট নিতে পারতেছে না। ইভেন ঢাকা এবং সিলেটে দুটো 5 স্টার হোটেলে তাদের হোটেল ভাড়া পর্যন্ত বাকি, তারা কোনো টাকা ঠিক মতো দিচ্ছে না। এর মধ্যে এইসব ভেতুড়ে বিদেশি খেলোয়াড় কিনতেছে, তারপরে অদ্ভুত সব ঘটনা ঘটাচ্ছে, এটা নিয়ে ব্যাপক সন্দেহের সুযোগ আকসুর সামনে তৈরি হয়েছে। এটা গেল একটা ফ্র্যাঞ্চাইজির কথা। আর একটা ফ্র্যাঞ্চাইজি, এটাও সুপরিচিত ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজির আচার আচরণ খুব ফ্রেশ না, মানে অন্তত মনে হচ্ছে যে তারাও কিছু সন্দেহজনক কাজ কারবার করছে। তারা প্রতিটা ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ নিয়ে খেলতে নামছে, যেটা আনপ্রেডিক্টেবল। এখন একটা জিনিস হচ্ছে আনপ্রেডিক্টেবল কাজ তো খেলাধুলায় হবে, কিন্তু সেই আনপ্রেডিক্টেবিলিটি যখনই সন্দেহ তৈরি করবে তখনই কিন্তু আকসু সন্দেহ করবে এখানে যে এই আনপ্রেডিক্টেবিলিটির উদ্দেশ্য কী। এমন সব খেলোয়াড়কে খেলতে নামানো হচ্ছে, এমন সব খেলোয়াড়কে এমন দায়িত্বে পাঠানো হচ্ছে যেটা তার কোনোভাবেই করার কথা না। তখন আকসু মনে করতেছে যে তাহলে কি এইটা সেই অসম্ভব ঘটনা যেটাকে সম্ভব করানো হচ্ছে? এটা তো বাংলাদেশের নায়ক অনন্ত জলিল না এরা, তাহলে এরা এখানে অসম্ভবকে সম্ভব করতে চাচ্ছে, নিশ্চয়ই বাজির দর উঠাতে চাচ্ছে এই পক্ষে, এরকম একটা সন্দেহ আছে। এইটা একটা ফ্র্যাঞ্চাইজির ঘটনা, এবং সেই ফ্র্যাঞ্চাইজিটাই কিন্তু ওই যে লম্বা লম্বা ওয়াইড এবং বড় বড় নো বলের সঙ্গে জড়িত। ফলে দুটো ফ্র্যাঞ্চাইজির নাম বুঝে ফেলছেন না? এটা বোঝার কথা। আরেকটা ফ্র্যাঞ্চাইজি, এটা এখন আকসু তদন্তের আওতায় আসছে কিনা এটা আমি নিশ্চিত না, তবে তাদেরকে নিয়ে লোকাল সার্কিটে ব্যাপক পরিমাণে কথাবার্তা আছে। সেটা হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট ম্যাচে, ওটা সম্ভবত অনুমান করা হচ্ছে স্পট ফিক্সিংয়ের ব্যাপার হতে পারে, একটা নির্দিষ্ট ম্যাচে একটা নির্দিষ্ট সময় খুবই দৃষ্টিকটু ধরনের ব্যাটিং করছিল, মানে ইচ্ছা করে ঠেকায় টি-20তে যখন আপনি ইচ্ছা করে বক ডাউন করেন, বল মাটিতে নামায় আনেন হাতে যথেষ্ট উইকেট থাকা সত্ত্বেও, তখন খুব সন্দেহ তৈরি হয়। ওই যে অসম্ভবকে সম্ভব করা, যেটা তো সম্ভব না, এই সময় তো মিনিমাম রান হওয়ার কথা ছিল। এরকম অসম্ভবকে সম্ভব করার চেষ্টা যারা যারা করছে এবার বিপিএলে, এবং এটা সম্ভবত যে তোলপাড় করা ফিক্সিং কাণ্ড বিপিএলে, তারপরে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হচ্ছে এবার। এবার এটা বন্যার মতো হচ্ছে। মাত্র 2টা ফ্র্যাঞ্চাইজি তদন্তের আওতায় আসছে বলে এটা ধরে নিয়েন না যে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো সব ফ্রেশ। 2-3টা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে আমরা জানি যে তারা অত্যন্ত ক্রিকেট ঘনিষ্ঠ মানুষ, তারা এইসব ভুয়ামের মধ্যে যাবে না, কিন্তু বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এ ছাড়া কিন্তু কেউ সন্দেহের বাইরে আছে বলে মনে হচ্ছে না। এটা ব্যাপক হারে তদন্ত চলতেছে, এবং বিসিবির যতদূর শুনতেছে বিসিবি কর্মকর্তাদেরও খুব ঘাম ছুটতেছে, কারণ তাদেরকেও প্রচুর প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে আপনারা এই কাগজে কেমনে সই করলেন, এদের কেমনে এটা অনুমতি দিলেন। সব মিলায় এই দৃশ্যটা আমরা দেখতে চাই না। দেখেন, রসগোল্লা খাওয়ার জন্যই তো বসি, যখন টিভির সামনে বসি আমরা, এই দেশের এত কোটি মানুষ, আমাদের লক্ষ্য কি? আমরা এখান থেকে কামাইও করতে বসি না, আমি হয়তো 2 টাকা এই কথা বলে কামাই, কিন্তু এই যে টিভির সামনে শত শত মানুষ, মাঠে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ টিভির সামনে, এরা যে খেলা দেখে কোনো 5টা পয়সার তো উপকার নাই, তারা আসলে বসে পারফরমেন্স দেখতে, জয় পরাজয় দেখতে, লড়াই দেখতে। তো সেই জিনিসটার সঙ্গে আপনারা এইসব ফিক্সিং জড়ায় প্রতারণা করতেছেন এই সহজ সরল মানুষ। বারবার বলি, এত বড় অ্যাসেট এই দুনিয়ায় খুব বেশি দেশের নাই, ভারত পাকিস্তান ছাড়া আর কোথাও পাবেন না। এই যে বিশাল সমর্থক গোষ্ঠী, এদের সমর্থন আছে দেখেই স্পন্সররা ছুটে আসে, এদের সমর্থন আছে দেখে আইসিসি আপনাকে বছরে কোটি কোটি ডলার দেয়, সেটা দিয়ে আপনার ফান্ড ফেপে ফুলে ওঠে। দিন শেষে সেই লোকগুলোর সম্মান দেন না, দিন শেষে আপনারা সামান্য কিছু টাকার জন্য এসব ফাতরামি করতে গিয়ে আমাদের লোকগুলো প্রতারিত হয়। সহজ সরল রিক্সাওয়ালা, সহজ সরল সবজিওয়ালা, এরা প্রতারিত বোধ করে। বাচ্চা ছেলে, কলেজের কিশোর, এরা প্রতারিত বোধ করে যে তাহলে কিসের জন্য লড়াই দেখলাম, এ তাহলে পাতানো ছিল। যাই হোক, আশা করি যে জিনিসটা যত কমে ধরা পড়ে তত খুশি হব। যদি একেবারে ধরা পড়বে না এই আশা এখন করতেছি না, ওই আশা বাদ দিয়ে দিছি। অন্তত কিছু তো ঘুরছে, তা না হলে এত জেরাল্ড কিম্বার থেকে শুরু করে আকসু সবাই মিলে এরকম করতো না। তা আশা করি সেটা খুব নগণ্য হোক, যেন কালকে সকালে উঠে জানতে পারি যে ওকে ধরা পড়ছে, মাত্র 1.5 জন লোক এটার সঙ্গে ইনভলভ ছিল, তাদেরকে আমরা
করে ফেলছি, বাকি বিপিএলটা যেন ফ্রেশ থাকে, বাকি বিপিএলটা যেন নিয়ে যেন না শুনতে হয় এসব কথা। যদিও আমি জানি আমার এই শুভকামনা খুব একটা সফল হওয়ার সম্ভাবনা নাই, তারপর প্রাণপণে আশা করতেছি, প্রার্থনা করতেছি বিপিএলটা যেহেতু একটা নতুন বোর্ড নতুনভাবে চেষ্টা করতেছিল নতুন কিছু করার, উইকেট বদলাইছে, তারা মাঠে নানা রকমই করছে, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু আপনারা যারা পিছনে বসে কলকাঠি নাড়েন তারা আসলে সবার সদিচ্ছারে শেষ করে দেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। এবং সবচেয়ে বড় কথা, আমার দেশের যেন কারোর নাম এই তালিকায় না আসে, এইটা নিতে পারবো না, এটা নেওয়া আমাদের জন্য খুব কষ্ট। ভুয়া ভুয়া বিদেশিদের নিয়ে যদি যাচ্ছে তাই ঘটে, তাতেও খুব একটা দুঃখ পাবো না। না, আমার দেশের একটা ছেলে, যে ছেলেটার জীবনেও আর ক্রিকেট খেলবে না, তার নাম ওইখানে দেখতে চাই না, আমি চাই না। এটা আমার চাওয়া না চাওয়া কিছু যায় আসে না। ইট উইল বি গ্রেট শক ফর মি অ্যান্ড আওয়ার কান্ট্রি। মানে আমি এই বয়সে আর আমাদের দেশের কোনো ক্রিকেটার নতুন করে আশরাফুলের পাশে নাম লেখাবে? আশরাফুল নিজেও বহুবার বহুবার আইসিসির হয়ে এসব প্রচারণা করছে যে তোমরা আর আমার মতো ভুল করো না। তো আর কেউ ভুলটা করেন না, যদি করে ফেলেন ঠিক বলবো, আর কি বলবো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। যোগ সর্পের হাড়ি আর দেখতে চাই না। সবাই ভালো থাকবেন।